আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন দেশ কবিতার আজকের দ্বিতীয় পর্বে। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা নতুন দেশ কবিতার যে প্রথম ভিডিওটি সেটা খুব মনোযোগ সহকারে দেখেছো এবং আমি যেভাবে পড়তে বলেছি তোমরা সেভাবে পড়েছো এবং আয়ত্ত করার চেষ্টা করেছো। আমি প্রথম পর্বে বলেছিলাম তোমাদেরকে দ্বিতীয় পর্বে এই কবিতার আলোকে কিভাবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমরা প্রস্তুতি নেব এবং সৃজনশীল প্রশ্নের প্রস্তুতি কিভাবে নিব সেই বিষয়ক আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা এতদিনে অন্তত জেনেছি যে আমাদের কবিতার নাম, কবির নাম এগুলো জানাটা খুবই জরুরি। পাশাপাশি একটি কবিতার পাঠ পরিচিতি অথবা শব্দার্থ এগুলো থেকেও আমাদের প্রশ্ন এসে থাকে বহু নির্বাচনের ক্ষেত্রে। হতে পারে যে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে এই যে সহজ পাঠ গ্রন্থ থেকে। এরপরে আবার প্রশ্ন হতে পারে যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে কী নামে অভিহিত করা হয়েছে, বিশ্বকবি নামে। স্বাভাবিকভাবেই তার জন্ম মৃত্যু সাল অর্থাৎ এই যে 1861 এবং 1941। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে মৃত্যুবরণ করেন। কোথায় তার জন্ম মৃত্যুটা আমরা একটু দেখি। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার বাবার নাম, এবং সারদা দেবীর কততম সন্তান আমরা একটু খেয়াল করি, চতুর্দশ। এখানে প্রশ্ন হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা মায়ের কততম সন্তান ছিলেন, চতুর্দশ সন্তান অথবা চতুর্দশতম সন্তান অথবা 14তম সন্তান। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, মনোযোগ দিতে হবে। আধুনিক কবিতার নতুন ধারার প্রবর্তক তিনি। এ প্রশ্ন হতে পারে কাকে আধুনিক ধারার কবিতার আধুনিক ধারার প্রবর্তক বলা হয়। 15 বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম লেখা কাব্যগ্রন্থ বনফুল। এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে, তার প্রথম লেখা কাব্যগ্রন্থ কোনটি এটিও হতে পারে, আবার কত বছর বয়সে তিনি বনফুল কাব্যটি লিখেছিলেন। পাশাপাশি এখানে আরেকটি আছে, আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যটাই মূলত উপমহাদেশের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কারটা এনে দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। উনি এশীয়দের মধ্যেও সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা আমাদের এশিয়া মহাদেশের জন্য একটি গর্ব। এরপরে তার অনুদিত গ্রন্থ আর কি, মূলত এটা বাংলা না, এই যে সং অফারিংস এটার জন্যই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তাকে। এছাড়া কত সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা আমরা জানব। উনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এই সালটাও আমাদেরকে জানতে হবে। এছাড়া তার কিছু কাব্যগ্রন্থের নাম বলা আছে, বলাকা একটি কাব্যগ্রন্থ আছে, এটাও গুরুত্বপূর্ণ। এরপর সবচেয়ে জরুরি যে বিষয়টি, এটা আমরা একটু লাইনটা খেয়াল করি। বাংলা ছোট গল্পে প্রথম তার হাতেই প্রতিষ্ঠা লাভ করে, তাকে বাংলা ছোট গল্পের জনকও বলা হয়, এটা তোমরা জেনে রাখবে। আমরা একটু সামনের দিকে দেখি, এখানে তার ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, অর্থাৎ বাংলা সাহিত্যে মহাকাব্য ব্যতীত অন্যান্য যতগুলো শাখায় সাহিত্য রচনা হয়েছে সেগুলো সব কিছুই রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। পাশাপাশি ওনার সম্পর্কে আরেকটি তথ্য আমাদের জানতে হবে, সেটা হচ্ছে উনি দুটো প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, শান্তিনিকেতন ও বিশ্বভারতী। এই দুটো প্রতিষ্ঠান ছিল একটু ভিন্ন ধারার প্রতিষ্ঠান। এটা গেল শব্দার্থ, পাঠ পরিচিতি এবং কবি পরিচিতির আলোকে আমাদের প্রস্তুতি। এবার আমরা কবিতার মধ্যে একটু ফিরে যাব, এখান থেকে আমরা কিভাবে বহু নির্বাচনের জন্য পড়ব। এখানে একদম সহজ প্রশ্ন আসতে পারে, নদীর ঘাটে কি বাধা আছে, এটা যেমন হতে পারে। আবার এখান থেকে প্রশ্ন হতে পারে যে নৌকো বাধা আছে কোথায়। এরপরে প্রশ্ন হতে পারে নৌকোটি কিসের ঢেউয়ে নাচে, জলের ঢেউয়ে নৌকাটি কি করে, জলের ঢেউয়ে নৌকাটি নাচে। ছেলেটি কোথায় তাকিয়েছিল, দূরের পানে। ভাটার টানে নৌকা কোথায় ভেসে যায়, কিসের টানে নৌকা ভেসে যায়, ভাটার টানে। মাঝ নদীতে নৌকা চলে কিভাবে, ভাটা টানে চলে। এই ধরনের প্রশ্ন আমাদের কাছে আসতে পারে। তাছাড়া
আমরা যদি আরেকটু ভেতর থেকে চিন্তা করি, এই যে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশি, এই লাইনটি দ্বারা কি প্রকাশ পেয়েছে, এরকম আমাদের সৃজনশীল আকারে আমাদের কিন্তু প্রশ্ন আসে এমসিকিউ এর মধ্যে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নে আমাদের এর ধরনের প্রশ্নও আসে। তো অপশনে যদি দিয়ে দেয় কৌতূহল প্রকাশ পেয়েছে কিনা এরকম, তো আমরা সেটাও বুঝে ফেলবো যে এখানে অবশ্যই শিশু মনের কৌতূহল প্রকাশ পেয়েছে, অজানাকে জানার ইচ্ছা প্রকাশ পেয়েছে, যেভাবেই আমাদের অপশনে আসতে পারে। আচ্ছা, এখান থেকে যে বিষয়টি বোঝার সেটা হচ্ছে কবিতার লাইনগুলোকে ভালো করে বোঝা, এটার মাধ্যমে কি বুঝিয়েছি সেটাকে আয়ত্ত করা। এরপর আমরা একটু সামনের দিকে যাই, একটু যদি দেখি এখানে ছেলেটি কোথায় থাকে, ঘরের কোণে। ছেলেটির মনে কি জাগে, সাজ জাগে। ছেলেটি কোথায় যেতে চায়, নতুন নগর বনে। নতুন নগর বনে কে যেতে চায়, ছেলেটি। এরপরে প্রশ্ন হতে পারে নারিকেলের বনগুলি কোথায় দাঁড়িয়ে আছে, দূর সাগরের পারে। নারিকেলের বনগুলি কোথায় দাঁড়িয়ে আছে, দূর সাগরের পারে। এই যে এরপরে নারিকেলের বনগুলি কিভাবে দাঁড়িয়ে আছে, সারে সারে দাঁড়িয়ে আছে, সারে সারে দাঁড়িয়ে আছে। এবার আবার প্রশ্ন হতে পারে যে পাহাড় চূড়া কোথায় সাজে, নীল আকাশের মাঝে। আবার উল্টো করে প্রশ্ন আসতে পারে নীল আকাশের মাঝে কি সাজে, পাহাড় চূড়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এভাবে প্রস্তুতি নাও তাহলে আমার বিশ্বাস যে বহু নির্বাচনী প্রশ্নে খুব ভালো করতে পারবে। বহু নির্বাচনী প্রশ্নের আরেকটি দিক হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, সেই জ্ঞানমূলক প্রশ্নেও খুব ভালো করবে। তো আমরা যেভাবে দেখিয়েছি সেভাবে খুঁটে খুঁটে তোমরা পড়ার চেষ্টা করবে। পাশাপাশি আমরা এখন আলোচনা করব এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে আসবে সেটা। তো শিক্ষার্থীরা একটু মনোযোগ দিবে। আমাদের কবিতা থেকে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আসে সচরাচর, সেগুলো কবিতার লাইন থেকেও আসতে পারে বা কোনো একটি প্রশ্ন দিতে পারে। প্রথম দিকের যে লাইনগুলো সেগুলো যদি আমরা দেখি, এটা সাধারণ লাইন, এটা দ্বারা কি বোঝানো হয়েছে, নদীর ঘাটের সাধারণ চিত্র বোঝানো হয়েছে। এই 4টি লাইন যদি আমরা খেয়াল করি, এ ধরনের প্রশ্ন আসতে পারে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এই 2টা। সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে বলতে কি বোঝানো হয়েছে যদি এরকম প্রশ্ন আসে, সেটা শিশু মনের কৌতূহল প্রকাশ পেয়েছে। এবার আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে শিশুটির অজানাকে জানার ইচ্ছা ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব। এই প্রশ্নটিকেই যদি কবিতার লাইন না দিয়ে আমাদের সামনে উপস্থাপন করে, তাহলে বলতে হবে যে শিশুটি মনে জানা মানে নতুন জায়গা সম্পর্কে জানার ইচ্ছা জেগেছিল কেন, অথবা অচেনা দেশের মানুষগুলো কি বেশে থাকে সেটা জানতে চেয়েছিল কেন, ওই কৌতূহলের কারণে। এরকম হতে পারে শিশুটির মনে কৌতূহল জেগেছিল কেন, এরকম একটা প্রশ্ন হতে পারে অনুধাবনমূলক প্রশ্নে। আমরা একটু সামনের দিকে যাই, দেখি এখানে কি আছে। প্রথম 2টো লাইন, থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে। এই লাইন দুটি দ্বারা কি বোঝানো হয়েছে, মানে আমরা দেখতে পাই অনেক সময় শিশু মনের যে গোপন আক্ষেপ, কষ্ট, বেদনা এগুলো প্রকাশ পায় এই 2টি লাইনের মধ্যে। অনেক বাচ্চাদেরকে ঘরের বাইরে বের হতে দেওয়া হয় না, নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয় না, এরকম অনেক ঘটনা ঘটে থাকে। অমনি করে যাই ভেসে বাই নতুন নগর বনে, এখানে কি শিশুর গোপন ইচ্ছা, সুপ্ত ইচ্ছার কথা বোঝানো হয়েছে, অর্থাৎ সে ঘরের বাইরে কোথাও কখনো যায়নি, সেই জায়গায় যাওয়ার ইচ্ছা প্রকাশ পেয়েছে। এখানে পরবর্তী লাইনগুলো খুবই সাধারণ লাইন। এখান থেকে প্রকৃতি, এই যে লাইনগুলোর মধ্যে আছে 4টি লাইন, এখানে প্রকৃতির সৌন্দর্যের কথা বলা হয়েছে, নিচের লাইনেও প্রকৃতির সৌন্দর্যের কথা বলা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি লাইন এখানে রয়েছে, আমরা একটু খেয়াল করি। বরফ ভেঙে ডিঙে যাওয়া কেউ তা পারে না যে বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ প্রকৃতির বৈচিত্র্য বা অসম্ভব অভিজ্ঞতার কথা বলা হয়েছে। কারণ আমরা জানি যে বরফ মহাদেশকে ডিঙিয়ে ওই পারে যাওয়াটা এটা অসম্ভব একটা বিষয়, সেটাই বলেছে যে এটা প্রকৃতির একটা বৈচিত্র্য।
আর তারপরে এভাবে আমরা আলোচনা করে দিব। এখানে আবার নতুন বনের অর্থাৎ নতুন অচেনা জায়গার কথা বলা হয়েছে, মানে শিশু মনের কল্পনা, যে নতুন দেশে নতুন বনে কিভাবে ফুল ফুটে থাকে, পশুরা ঘুরে বেড়ায়, সেই যে কল্পনা, শিশু মনের কল্পনা প্রকাশ পেয়েছে এই 4টি লাইনে। এরপরে আমরা একদম নিচের দিকে যখন যাব সেখানে দেখতে পারবো যে বাবা কেন অফিসে যায় না নতুন দেশে, এই দুটো লাইনের মাধ্যমে শিশু মনের আক্ষেপ প্রকাশ পেয়েছে। তারপর আক্ষেপটা কিসের, এই ব্যাখ্যাটা যখন আমরা দিব তখন আমরা বলার চেষ্টা করব যে শিশুটি বাবার সাথে ঘুরতে যেতে চায়, নতুন অচেনা জায়গায় দেখতে চায়, অচেনা জায়গার সাথে পরিচিত হতে চায়, কিন্তু তার বাবা প্রতিদিন অফিসে যায় এবং তাকে নিয়ে নতুন কোনো জায়গায় যায় না, এই জন্য আক্ষেপ করে শিশুটি কথাটি বলেছে। আবার শিশুটি আক্ষেপ করেছিল কেন, এই প্রশ্ন আসতে পারে। অর্থাৎ কবিতার লাইন ছাড়াও আমাদেরকে এরকম অনুধাবন প্রশ্ন দিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা চেষ্টা করেছি যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন কীরকম হবে, কী বিষয়ক, সেটা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব যে এই কবিতাটি থেকে সৃজনশীল প্রশ্ন আসলে সেই সৃজনশীল প্রশ্নটির ধরন কেমন হবে। আমরা অনুশীলনী সৃজনশীল প্রশ্নটিও আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং যেভাবে তোমাদেরকে কবিতাটি বোঝানো হয়েছে, যেভাবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য পড়ার পরামর্শ দেওয়া হয়েছে, তোমরা সেভাবে পড়বে। আমার বিশ্বাস ভিডিওগুলো দেখার পরে এই পাঠের সম্পর্কে তোমাদের ধারণাটা স্বচ্ছ হবে। যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তোমাদের জন্যই এই নিবেদন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।